হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 12-এ। দেখো, ক্লাস 12-এ আগের দিন একটা ভিডিও এসেছিল, সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ স্থিতিশক্তি সম্পর্কে। যদি ভিডিওটা না দেখে থাকো প্লিজ সেই ভিডিওটা প্রথমে দেখো, তারপরে এইটা এখন যেটা পড়াবো সেটা ভালো মতন করে বোঝো। প্রত্যেকটা জিনিস মন দিয়ে বুঝবে, কারণ লাস্টে একটা সারপ্রাইজ আছে, মানে একটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে এনসিইআরটির থেকে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এনসিইআরটির থেকে। সেই অঙ্কটা যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে পরে যে কোনো ধরনের পোটেনশিয়ালের অঙ্ক 100% তো বলবো না, কারণ 100% সম্ভব না, যে কোনো অঙ্ক পোটেনশিয়ালের করার সময় তোমাদের সেই বুদ্ধিটা চলে আসবে। আচ্ছা, পোটেনশিয়ালের অঙ্ক এইভাবে করতে হয়, মানে তোমরা অ্যাপ্রোচটাকে বুঝতে পারবে। ওকে, তো ইহাবে বলছি কেন, তো এখানে প্রথমে আমি কি পড়াবো, তড়িৎ বিভব। চ্যাপ্টারের নাম কি? তড়িৎ বিভব। ও চ্যাপ্টারের নাম তো ইম্পর্টেন্ট না, চ্যাপ্টারের নাম অনেক কিছু থাকতে পারে, ছায়া প্রকাশনীতে কী আছে জানি না, ঠিক আছে। তো তড়িৎ বিভব ও তড়িৎ স্থিতিশক্তি, মানে এটা হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার, তড়িৎ স্থিতিশক্তি। ওকে, ক্লাস 12, ঠিক আছে। তো প্রথমে কী কী পড়াবো সেটা টপিকটা প্রথমে বলে নিই। তো ফার্স্টে পড়াবো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব, ঠিক আছে, মানে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক কেন বললাম, কারণ দেখো, একটা হয় ম্যাগনেটিক ডাইপোল, যেটাকে আমরা বলছি তোমার চৌম্বক দ্বিমেরু, আর একটা হয় তড়িৎ দ্বিমেরু, মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ওকে, তড়িৎ মেরুর জন্য তড়িৎ বিভব। 2 নম্বরে চলে আসছে যে কোনো একটা সিস্টেম, মানে সিস্টেম রয়েছে একটা, মানে অনেকগুলো চার্জের একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের জন্য কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব। তার মানে সংস্থার জন্য, আধানের সংস্থার জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব। আমি এক মিনিট দেখে নিচ্ছি, তাই তো, পোটেনশিয়াল ডিউ টু এ সিস্টেম অফ চার্জ, এক্স্যাক্টলি। তার মানে আধানের সংস্থার জন্য তড়িৎ বিভব, এটা একটা গেল। 3 নম্বরে চলে আসছে হচ্ছে একটা দারুণ অঙ্ক, ঠিক আছে, তার মানে এখানে লিখে দিই সমস্যা, অসাধারণ একটা অঙ্ক 3 নম্বরে। 4 নম্বরে চলে আসছে হচ্ছে আরেকটা সমস্যা। এই দুটো সমস্যা বা এই দুটো প্রবলেম তোমরা যদি করতে পারো ঠিক মতন করে, এই দুটোতে আমি যা বুঝিয়ে দেবো, তাহলে পরে তড়িৎ বিভবের যে কোনো অঙ্ক যখন করবে সেটাতে কিভাবে বুদ্ধি অ্যাপ্লাই করতে লাগে বা কিভাবে প্রত্যেকটা জিনিস কানেক্ট করতে লাগে সেটা তোমরা ঠিক মতন করে বুঝতে পারবে, ঠিক আছে। তো এই 4টা হচ্ছে টপিক আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব কোনো একটা পয়েন্টে। তো আমরা সবাই জানি যে তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে কি, তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে তোমার দুটো এরকম সমমানের চার্জ থাকবে, কিন্তু তাদের সাইন থাকবে অপোজিট। মানে ব্যাপারটা হচ্ছে এইখানে যদি প্লাস কিউ চার্জ থাকে তাহলে পরে এইখানে থাকবে মাইনাস কিউ চার্জ, ঠিক আছে। এবং তাদের মধ্যে যে দূরত্ব সেইটা মনে করো 2a, এদের মধ্যে যে দূরত্ব এটা মনে করো 2a। ওকে, মন দিয়ে বুঝবে কিন্তু প্রত্যেকটা জিনিস। এবার দেখো, এটা যদি তড়িৎ দ্বিমেরু হয় তো তড়িৎ দ্বিমেরুর যে ডিরেকশন বা দিক সেটা কি হয়, সেটা আমরা সবাই জানি যে তড়িৎ দ্বিমেরুর যে দিক হয় সেটা হয়, তড়িৎ দ্বিমেরুর দিক কোনটা হয়, মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে। সবসময় মনে রাখবে যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের যে দিক সেটা হয় প্লাস থেকে মাইনাসের দিকে, আর তড়িৎ দ্বিমেরুর যে দিক সেটা হয় মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে এইখানে দেখো, মন দিয়ে শোনো, তার মানে এইখানে দেখো, যদি তড়িৎ ভ্রামক বা ডাইপোলের যে মান সেটা যদি আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে পি ইকুয়াল টু কী হবে, সবাই জানি আমরা, পি ইকুয়াল টু হবে 2q ইন্টু 2a, কিউ ইন্টু 2a। এবার দেখো, পি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কেন, কারণ 2a এখানে যে দূরত্বটা রয়েছে, দূরত্বটা কিন্তু মাইনাস কিউ থেকে শুরু করে প্লাস কিউর দিকে, তার মানে এটা হচ্ছে এইভাবে,
ঠিক আছে, মানে এর যে ডিরেকশনটা সেটা হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে। তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তার মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে মান হবে সেটাও কিন্তু একটা, মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা যেটা হবে সেটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। মানে এখানে একটা তীর চিহ্ন দাও, আর এখানে দেখো কিউ চার্জ, চার্জ তো আর ভেক্টর কোয়ান্টিটি না, চার্জ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তো এইখানে তো হবে না, তাহলে কোথায় হবে, এর মাথায় একটা অ্যারো চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, তো মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে হয়ে গেল। এবার কি করতে বলেছে আমাদের, বলেছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব। তো মনে করো কোনো একটা পয়েন্ট আমরা নিলাম, এইখানে কোনো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা হচ্ছে আমার পি পয়েন্ট, এই পি না কিন্তু, এই পয়েন্টের নাম হচ্ছে একটা পি পয়েন্ট। ঠিক আছে, তো এই পয়েন্টটা আমার তড়িৎ বিভব বের করতে লাগবে। তো কী করে বের করব, দেখো আমরা সবাই জানি যে কোনো একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে বা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কোনো একটা পয়েন্টকে আমরা যখন অবস্থান বোঝাই সেই পয়েন্টে, মানে সেই পয়েন্টটা তড়িৎ দ্বিমেরু থেকে কত দূরে আছে বা কেমন করে আছে সেটা আমরা কী করে বোঝাই, এর যে মিডিল পয়েন্ট, এর যে মিডিল পয়েন্ট এইখান থেকে আমরা এই পি পয়েন্টের দূরত্বটা নির্ধারণ করি। তো এইখানে দেখো এর মিড পয়েন্টটা হচ্ছে এইটা, তো মনে করো এটা হচ্ছে ও পয়েন্ট, তো ওকে ধরে নাও মূল বিন্দু, তো ও থেকে পি পয়েন্টের যে দূরত্ব হবে সেটা কত হবে, খুব সিম্পল, সেটা কত হবে, মনে করো আর। ঠিক আছে, মনে করো আর হচ্ছে, এবার দেখো আর হচ্ছে একটা পজিশন ভেক্টর, মানে একটা অবস্থান ভেক্টর, তার মানে আর একটা ভেক্টর কোয়ান্টিটি, কারেক্ট অর নট, আর একটা ভেক্টর কোয়ান্টিটি যেইটা ও থেকে পি এর দিকে নির্দেশ করছে, তার মানে এই ও থেকে পি এর দিকে নির্দেশ করছে। ঠিক আছে, তার মানে আর ভেক্টর। এবারটা মনে করো আর ভেক্টরের যে ম্যাগনিটিউড বা মান সেটা হচ্ছে আর, সেটা হচ্ছে আর। ঠিক আছে, তো এতক্ষণ আমরা বুঝতে পারা গেলাম। এবারটা এই পয়েন্টে এই দুটো চার্জের জন্য পোটেনশিয়াল বের করতে হবে। কি করে বের করব, খুব সিম্পল, মনে করো প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে R1 এবং মাইনাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে R2। এতটুকু বুঝতে পারা গেল? আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারা গেলাম। এবার দেখো এই যে পি পয়েন্টটা রয়েছে, এই পি পয়েন্টটা ও বিন্দুর থেকে দূরত্ব তো আমি বুঝতে পারলাম, সেটা কত, সেটা হচ্ছে আর, যেটার অবস্থান ভেক্টর আর ভেক্টর। এইবারটা আমি যদি বলি যে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সঙ্গে বা তড়িৎ দ্বিমেরুর সঙ্গে এই যে পি পয়েন্টটা রয়েছে এর অ্যাঙ্গেল কত, এর কোণ কত, তাই তো দুটো জিনিস ইম্পর্টেন্ট হয়। একটা হচ্ছে আমাকে দূরত্বটাও দেখতে লাগবে, সঙ্গে সঙ্গে এটাও দেখতে লাগবে যে কোনো একটা নির্দিষ্ট অ্যাক্সিসের সঙ্গে বা নির্দিষ্ট অক্ষের সঙ্গে সেই দূরত্বটা কতখানি অ্যাঙ্গেল করেছে বা কতখানি কোণ করেছে। তাহলে সেটা আমরা কি করে দেখব, সেটা আমি মনে করলাম যে এইখানে এর যে দিক তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সেটা হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে। ঠিক আছে, তো পি এর দিক কোন দিকে, ওপরের দিকে। এই পি আর এই পি কিন্তু সম্পূর্ণ আলাদা, আবার বলছি পি এর দিক ওপরের দিকে, তো পি এর দিক ওপরের দিকে, আর এর দিক এই দিকে। তো মনে করলাম যে এই দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে এইটা, তো সেটাকে আমরা ডিনোট করলাম থিটা দিয়ে। ওকে ওকে, তো এখানে এইটা তো একটা বৈশিষ্ট্য চলে আসলো দিক, আরেকটা বৈশিষ্ট্য আমি লিখে ফেললাম এখানে কি, যে পি আর পি আর আর, পি আর মানে এবং, ঠিক আছে, এটা হচ্ছে বাংলার আর, পি আর আর এর মধ্যে দেখো একটুখানি মেঘলা মেঘলা লাগছে, বাইরে মেঘলা মেঘলা পুরো, ঠিক আছে, এর জন্য একটুখানি আলোটা কম লাগছে। তোমরা একটা কাজ করো, মোবাইলের ব্রাইটনেস একটু বাড়িয়ে নাও। পি আর আর এর মধ্যে কোণ হলো কত, থিটা। এইটা না কিন্তু নিচেরটা না, ওপরেরটা। কারণটা হচ্ছে মনে করো দুটো ভেক্টর রয়েছে, মন দিয়ে বুঝবে, ঠিক আছে। আমি কিন্তু পড়ানোর মাঝে মাঝে এমন কিছু জিনিস বলবো যেটা তোমরা আগে পড়ে এসছো কিন্তু তোমাদের মনে নেই। তো দেখো এখানে দুটো ভেক্টর, এই একটা হচ্ছে আর ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে। এই যে ঢাকনাটা হচ্ছে যেই দিকে ঢাকনাটা রয়েছে সেটা হচ্ছে দিক, তার মানে আমি এরম করে এটাকে রেখেছি, তার মানে আর এর দিক হচ্ছে এই দিকে, পি এর দিক হচ্ছে ওপরের দিকে। এবার দুটোর মধ্যে অ্যাঙ্গেল মানে সবসময় মনে রাখবে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল মানে আমরা বুঝি যে এদের টেল যেইখানে স্পর্শ করেছে বা যেই বিন্দুতে স্পর্শ করেছে তাদের মধ্যে যে সবচেয়ে ছোট কোণটা সেটাই হবে এদের দুজনের মধ্যে কোণ। ওকে, তাদের মধ্যে সবচেয়ে যে ছোট কোণটা সেটাই হবে এদের দুজনের মধ্যে কোণ। বুঝতে পারা গেল? মনে করো এটা যদি এরকম টাইপের হতো, তাহলে দেখো এখানে এটাই মনে করো, এটা মনে করো যদি এরকম টাইপের হয় তাহলে পরে এখানে দেখো দুটো কোণ তৈরি হচ্ছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই। তাহলে তোমরা কোনটা নেবে? নিশ্চয়ই এটা নেবে না, এটাই নেবে।
বোঝা গেল? আর সবসময় দুটো টেল মনে রাখতে লাগবে, দুটো টেল অথবা দুটো হেডও হতে পারে, জিনিসটা এমনও হতে পারে। এই তো এই এই হচ্ছে, ঠিক আছে। তাহলে পরে দেখো এখানে যদি আমরা সামন্তরিক করি না, তাহলে এটা চলে যাবে ওপরে, ঠিক আছে, আর এটা চলে আসবে এই পাশে। তার মানে দেখো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এইটাও থিটা, এটাও থিটা, এটা আমাদের মাথায় রাখতে লাগবে, কারণ আমরা ভেক্টর পড়ে এসেছি। তো এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম না, যেহেতু আমরা ভেক্টর পড়ে এসেছি, ঠিক আছে। আর যদি না পড়ে ভেক্টর আবার পড়ে আসো, তারপর এটা দেখো, ঠিক আছে। যাই হোক, পি আর আর এর মধ্যে কোণ হচ্ছে থিটা, এটা আমরা বুঝতে পারা গেলাম এতখানি। এবারটা আমরা কী করবো, এই যে R1 রয়েছে আর R2 রয়েছে, এই দুটোর ভ্যালু বের করবো। এবারটা ভ্যালু কী করে বের করা যায়, দেখো তোমরা ত্রিকোণমিতি পড়েছো, ঠিক আছে, তোমরা 12 ক্লাসেও ত্রিকোণমিতি পড়েছো, 11 ক্লাসেও ত্রিকোণমিতি পড়েছো। কোন ক্লাসে আছে এটা এক্সাম মনে পড়ছে না, কিন্তু একটা ক্লাসে আছে তোমার ত্রিভুজের ত্রিকোণমিতি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর ফর্মুলা বা প্রত্যেকটা বাহুর মান কী করে বের করতে লাগে যখন দুটো বাহুর মধ্যে অ্যাঙ্গেল দিয়ে দেয়। এটা আমরা যত সম্ভব 11 ক্লাস না 12 ক্লাস যাই হোক পড়েছিলাম। তো আমরা এখান থেকে R1 R2 ভ্যালু বের করব, কিন্তু সেই সূত্র অ্যাপ্লাই করে, মানে ত্রিভুজের ক্ষেত্রে কীভাবে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে লাগে, ত্রিভুজের ক্ষেত্রে কী করে একটা অ্যাঙ্গেলের মান দেওয়া থাকলে বা দুটো বাহুর মান দেওয়া থাকলে কী করে আমরা একটা বাহুর মান পাবো, বা একটা বাহুর মান দেওয়া থাকলে থিটা দেওয়া থাকলে কী করে দুটো বাহুর মান পাবো, এরকম আমরা করেছিলাম, ঠিক আছে। তো এখানে ফর্মুলাটা কী হবে দেখো, এখানে দুটো ফর্মুলা চলে আসবে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। তো R1 হচ্ছে মনে করো এর মান হচ্ছে R1, ঠিক আছে। তো R1 ইকুয়াল টু কত বড় হবে দেখো, এটা R1। এবারটা দেখো আমরা আর এ, এটা তো এ হবে না, যেহেতু পুরোটা 2a, তো মিড পয়েন্ট এটা বা মধ্যবিন্দু এটা, তার মানে এটা কত হবে, এটা হবে এ, ঠিক আছে, এটাও এ, এটাও এ। এবার দেখো এই এ আর আর দুটোর মান আমরা জানি, R1 এর মান বের করতে লাগবে, আর দুটোর মধ্যেখানের অ্যাঙ্গেল বা কোণ দেওয়া রয়েছে, তো কী করে বের করবো, এখানে কী হবে R1 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মানে এইটা প্লাস এ স্কোয়ার মানে এইটা মাইনাস 2ar cos থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এ, ঠিক আছে। R1 এর মান তো বেরিয়ে গেল, R2 মান কী করে বের করবো, সেম প্রসেস, R2 স্কোয়ার। দেখো এটা কিছুই না, আমরা ভেক্টর পড়েছিলাম, ভেক্টর যেমন করে বের করতে লাগে মান তেমন করে, সিম্পল প্রসেস, ঠিক আছে। এবার দেখো মাইনাস চিহ্ন কেন বসলো, মাইনাস চিহ্ন এই কারণেই বসলো, কারণ দেখো এখানে এটা থিটা রয়েছে, তো এখানে এই কারণে এটা মাইনাস চিহ্ন বসলো, ওকে, বোঝা গেল? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে মাইনাস চিহ্ন এই কারণেই বসলো, কারণ দেখো আর ভেক্টর এই দিকে আর পি ভেক্টর এই দিকে, ঠিক আছে। আর এইটা যেটা আমি বের করছি না, এই যে R1টা, ঠিক আছে, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এমন টাইপের যে পি এর ডিরেকশন এই দিকে, আর এর ডিরেকশন এই দিকে, তারপরে আর এর ডিরেকশন এই দিকে। তার মানে অ্যাকচুয়ালি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি ভেক্টর আঁকি না, তাহলে জিনিসটা এরকম টাইপের হবে, এ ভেক্টর প্লাস R1 ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, এরকম টাইপের হবে। তার মানে এখান থেকে দেখো, এখান থেকে R1 কী বেরোচ্ছে, আর মাইনাস এ, এই কারণে এখানে হচ্ছে মাইনাস 2ar cos থিটা। তো এটা জানার দরকার নেই, তোমরা যদি ত্রিভুজের সূত্র পড়ে থাকো, ত্রিভুজের ত্রিকোণমিতির সূত্র পড়ে থাকো, তাহলে এমনি পারবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এটা আমি মুছে দিচ্ছি এখন, এটা দরকার নেই আমার, পরিষ্কার রাখাই ভালো বোর্ড। R2 স্কোয়ার কী বেরোচ্ছে দেখো, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে কী হবে প্লাস, কেন প্লাস হবে দেখো, এটা থিটা, তার মানে এটা কত, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো এখানে যদি আমি মাইনাস 2ar cos 180 মাইনাস থিটা বসাই, তাহলে cos 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা, তো মাইনাস cos থিটা মাইনাস cos থিটা প্লাস cos থিটা, তার মানে এখানে কত হচ্ছে 2ar cos থিটা। তার মানে দুটোর মান আমি পেয়ে গেলাম, R1 স্কোয়ার R2 স্কোয়ার, এতক্ষণ আমি বুঝতে পেরে গেলাম, খুব ভালো কথা। আচ্ছা এবার আমরা কী করবো, এবার আমরা দেখবো প্রত্যেকটা আলাদা আলাদা চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত। এবার দেখো পোটেনশিয়াল বা তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। তো স্কেলার রাশির ক্ষেত্রে সিম্পল প্রসেস, স্কেলার রাশির ক্ষেত্রে কী করতে লাগে, যে আমার যদি দুটো চার্জ থাকে, তাহলে পরে দুটো চার্জ কি 3টে চার্জ 4টে চার্জ 5টা চার্জ যাই থাকুক না কেন, আমার কী করতে লাগবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করতে লাগবে যে ওই পয়েন্টে পোটেনশিয়াল কত, ঠিক আছে। বের করার পর কী করতে লাগবে, ওগুলোকে যোগ করতে হবে। এবার প্লাস হলে পরে প্লাস, মাইনাস হলে পরে মাইনাস, কেন, কারণ এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে সিম্পল প্রসেস, যোগ করো বা বিয়োগ করো, এখানে ডিরেকশন ম্যাটার করে না বা দিক ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। এখানে আমার ম্যাটার করা হচ্ছে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন, সিম্পল প্রসেস, কারণ এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক এমনভাবেই আমি প্লাস কিউর জন্য বের করবো আর মাইনাস কিউর জন্য বের করবো পি পয়েন্টে আমার পোটেনশিয়াল কত হচ্ছে, আমার পোটেনশিয়াল না সরি, পি পয়েন্টে পোটেনশিয়াল কত হচ্ছে, তড়িৎ বিভব কত হচ্ছে, ঠিক আছে, খুব ভালো কথা। তো আমি প্রথমে বের করে নিচ্ছি যে ভি প্লাস মানে কি, ভি প্লাস মানে হচ্ছে প্লাস কিউর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল। তো ভি প্লাস কত বেরোচ্ছে দেখো, ভি প্লাস বেরোচ্ছে, মনে করেন একটা বায়ু মাধ্যমে যদি থাকে তাহলে কত বড় হবে, তাহলে বড় হবে 1/4πε0 ইন্টু
এই চার্জের মান কত কিউ, ওকে, বাই দূরত্ব কত r1, সিম্পল, ভি প্লাস বেরিয়ে গেছে আমার। আচ্ছা ভি মাইনাস কত হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু মাইনাস কিউ বাই r2, এটা মাইনাস কিউ না, মাইনাস কিউ বাই r2। তো দুটোর পোটেনশিয়াল, দুটো চার্জের জন্য এই পয়েন্টে আমার পোটেনশিয়াল বেরিয়ে গেল, খুব ভালো কথা। এবার আমরা পি পয়েন্টের টোটাল পোটেনশিয়াল জানতে চাই বা টোটাল তড়িৎ বিভব জানতে চাই, তাহলে কী করবো, সিম্পল প্রসেস, আর কিচ্ছু না। দেখো টোটাল পোটেনশিয়াল ভিপি ইকুয়াল টু কী হবে, ভি প্লাস প্লাস ভি মাইনাস, এখানে মাইনাস করো না কিন্তু, ঠিক আছে। যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে অটোমেটিক্যালি এটা মাইনাস হয়ে যাবে, তোমার আলাদা করে করার দরকার নেই। তো এখানে কি করবে, জাস্ট দুটো পোটেনশিয়ালকে বা দুটো তড়িৎ বিভবকে অ্যাড করবে, আর কিচ্ছু করার দরকার নেই, ভি প্লাস প্লাস ভি মাইনাস। তো এখানে কি আসছে, এখানে যদি আমরা কমন নিয়ে নিই Q/4 এপসাইলন নটকে, তাহলে কি পাবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1/r1 মাইনাস 1/r2, কারেক্ট। এটা আমরা পেয়ে গেলাম যে আমার পি পয়েন্টে তড়িৎ বিভব এই দুটো চার্জের জন্য হলো Q/4 এপসাইলন নট 1/r1 মাইনাস 1/r2। এবার ঘটনা হচ্ছে আমি r1 স্কোয়ারের মান জানি আর r2 স্কোয়ারের মান জানি, তাহলে এখান থেকে আমার সিম্পল, বুঝতেই পারছো কী করতে লাগবে, যে r1 এর মান বের করতে লাগবে আর r2 মান বের করতে লাগবে, কারেক্ট। তো r1 এর মান কী করে বের করবো, আরে বাবা কি কঠিন নাকি, কঠিন, দেখা যাক। আচ্ছা তাহলে r1 এর মান কী করবো, খুব সহজ, কিচ্ছু করতে লাগবে না, জাস্ট এখান থেকে r স্কোয়ার কমন নিয়ে নাও, যেই r স্কোয়ার কমন নেবে এখানে চলে আসলো 1 প্লাস a স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস 2ar বাই r স্কোয়ার, তার মানে 2a বাই r cos থিটা, 2a বাই r cos থিটা, ঠিক আছে। এটা তো আমরা পেয়ে গেলাম। এইবার একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস আমি বলে নিই আগে, কারণ আগে বললে পরে সেই থিলটা থাকতো না, সেই ব্যাপারটা থাকতো না, এখন বলছি তাহলে মনে থাকবে। সেটা কি, এই যে পি পয়েন্ট আমরা ধরেছি, যেই পয়েন্টে আমরা পোটেনশিয়াল বের করব, সেই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে r, আর ডাইপোলের দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2a। এবার এই ক্ষেত্রে আমরা যে পোটেনশিয়ালটা বের করছি বা আমাদের যে মানটা বেরোবে, সেটার জন্য একটা শর্ত প্রয়োগ করতে লাগবে বা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে লাগবে। কন্ডিশনটা হচ্ছে, এখানে তড়িৎ দ্বিমেরুর থেকে যে দূরত্ব মানে r, সেটা সবসময় বড় এর থেকে, সেটা সবসময় বড় এর থেকে, তবেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, নয়তো না। আবার বলছি, এইখানে আর যেটা রয়েছে মানে তড়িৎ দ্বিমেরুর থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা যদি আর হয়, তবে আরকে মনে রাখতে লাগবে আর ইজ মাচ গ্রেটার দ্যান এ, ঠিক আছে। তার মানে এইখানে এই যে a বাই আর স্কোয়ার, দেখো যদি আর বড় হয় a এর থেকে, তাহলে বলে a বাই আর কী হবে, 1 এর থেকে ছোটো, সেই তো সবাই জানে a বাই আর 1 এর থেকে অনেক ছোটো হবে। তো 1 এর থেকে যদি ছোটো হয়, মনে করো 0.00001, তার আবার স্কোয়ার, তার মানে এটা তো আরও ছোটো, তার মানে a স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাকে নেগলেক্ট করে দাও, এটা নেগলেক্ট। তো এটা যদি নেগলেক্ট হয়ে যায়, নেকলেস না কিন্তু নেগলেক্ট, আর স্কোয়ার 1 মাইনাস cos থিটা, ঠিক আছে। তাহলে মানে এখান থেকে r1 এর যে মানটা বেরোবে সেটা কত বেরোবে, সেটা বেরোবে r1 মাইনাস, ঠিক আছে। এতক্ষণে তো বুঝতে পেরে গেলাম, এতক্ষণে তো ক্লিয়ার হয়ে গেল। এবারটা এখানে দেখো কী আছে, 1/r1, তার মানে এটাকে উল্টে দাও, 1/r1 1/r, এটা তো উল্টে দিলাম। এইটাকে উল্টাবে না, এটাকে কী করবে দেখো, এইটাকে মন দিয়ে দেখো, এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে এটাকে ইনভার্স করে দাও, কারণ এটা যখন নিচে চলে যাবে সেটাকে আমরা ইনভার্স হিসাবে লিখি। এইবার কি করবো দেখো, এবার কিচ্ছু করার দরকার নেই, হয়ে গেছে সব কিছু, যা করার দরকার সব হয়ে গেছে, কিচ্ছু করার দরকার নেই এবার। আচ্ছা একটা জিনিস ভুল করেছে, এখানে তোমার হবে হাফ, কারণ এখানে রুট করছি না, এই যে রুট করছি r1 স্কোয়ার ছিল, তো রুট করছি, রুট করলে পরে হাফ হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে দাও। এবার এরকম করলে পরে কী পাবো দেখো, এরকম করলে পরে আমরা পেয়ে যাব, দেখো এইখানে 2a/r, এই যে a/r এটা তো 1 এর থেকে ছোটো না, এটা 1 এর থেকে ছোটো, তো 1 এর থেকে যদি ছোটো হয়, তো এখানে আমরা কি অ্যাপ্লাই করব, এখানে আমরা অ্যাপ্লাই করব বাইনোমিয়াল থিওরেম, ঠিক আছে। বাইনোমিয়াল থিওরেম বাংলা হচ্ছে, ভুলে গেলাম তো এখানে, আচ্ছা যাই হোক লিখে দিচ্ছি এখানে, বাইনোমিয়াল থিওরেম,
এখানে আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। তো এখানে যদি বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো দেখো, তাহলে পরে এখানে পেয়ে যাবো 1 মাইনাস, দেখো এই যে এইটা আছে না 1 মাইনাস 2a/r cos θ, তোমরা বাইনোমিয়াল থিওরেম যদি পড়ো তাহলে বুঝতে পারবে এটা কী হয়ে যাবে। মনে করো হাফটা শর্টকাট, এই যে মাইনাস হাফটা না, মাইনাস হাফটা এর সঙ্গে গুণ করে দাও, তাহলে এর সঙ্গে গুণ করলে পরে কী পাবো 2 আর 2 কেটে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে কী হচ্ছে a/r cos θ। ঠিক আছে, তো এটা 1/r1 এর মান। ঠিক একইভাবে আমরা 1/r2 মান পাবো। 1/r2 মান আমরা কী পাবো, এটা পেয়ে গেলাম 1/r1 এর মান, 1/r2 মান আমরা পেয়ে যাবো এখান থেকে। জাস্ট কিচ্ছু করার দরকার নেই, এইখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস, এর জন্য এটা প্লাস হয়েছে। তো 1/r2 কী হবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তার মানে এটা কী হবে মাইনাস হয়ে যাবে a/r। হ্যাঁ ঠিক আছে, মাইনাস এখানে প্লাস থাকবে, তো এটা প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে cos θ। এই তো এটা হচ্ছে 1/r2 আর এটা হচ্ছে 1/r1, কারেক্ট? বোঝা গেল? আচ্ছা, এবারটা আমরা কি করব, এটা মুছে দিই, এইটা মুছে দিই, এটা না, এই লেখাটাও মুছে দিলাম। ঠিক আছে, সব কিছু হচ্ছে তো ওকে। তো এখানে কি করব, এখানে আমরা যেই মানটা আমরা পেয়েছি মানে ভিপি ইকুয়াল টু কত, ভিপি ইকুয়াল টু হচ্ছে আমাদের q/4πε0 1/r1 মাইনাস 1/r2। তো 1/r1 এর মান কত, এইটা মাইনাস 1/r2। তো এটা করলে কত হবে দেখো, এটার থেকে আমরা যদি মাইনাস করি তাহলে দেখো 1/r আর 1/r কেটে যাবে, আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে তোমার a/r², এটা কিন্তু r², কারণ এর সঙ্গে গুণ হয়ে যাবে, a/r² cos θ প্লাস a/r² cos θ। কেন প্লাস, কারণ এখানে কি হচ্ছে, এখানে 1/r1 মাইনাস 1/r2 করছি, তো এখানে যদি আমরা মাইনাস 1/r2 করি তাহলে আমরা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, তখন কি হবে এইটার সঙ্গে এটা, তার মানে যোগ। ঠিক আছে, এইটা তো কেটেই যাবে 1/r, এটা তো কেটেই যাবে, আমি এটার কথা বলছি, সেকেন্ড টার্মটার কথা, এইটা যোগ হয়ে যাবে। তো এটা যোগ হলে পরে কি হচ্ছে দেখো, এটা যোগ হলে পরে আমাদের হচ্ছে ইন্টু 2a/r², ঠিক না, 2a/r² cos θ। বুঝে গেল, 2a/r² cos θ। ঠিক আছে, এতক্ষণ আমি বুঝতে পেরে গেলাম। এইবারটা একটা মজার ঘটনা দেখো, একটা মজার ঘটনা লক্ষ্য করো। মজার ঘটনাটা কি দেখো, এইখানে কি হচ্ছে না, এই q ইন্টু 2a, এটা হচ্ছে p, এটা হচ্ছে p এর মান বা তড়িৎ ভ্রামকের মান। ঠিক আছে, তো তড়িৎ ভ্রামকের যদি মান হয় এটা, তাহলে পর আমরা বলতে পারি যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি p cos θ বাই 4πε0 ইন্টু r²। এইটা হচ্ছে আমাদের আসল ফর্মুলা, এটা হচ্ছে আসল ফর্মুলা, মানে হচ্ছে এই পয়েন্টে পোটেনশিয়ালের মান। এবার ঘটনা হচ্ছে এইটাকে আমরা ভেক্টরের সাহায্যে কি করে লিখবো, দেখো স্কেলারকেও তো ভেক্টরের সাহায্যে লেখা যায়, কি করে বলো তো, স্কেলারকে তুমি যখন দুটো ভেক্টরের ডট হিসাবে লিখবে তখন সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, এটা আমরা সবাই জানি। তার মানে এখানেও সেম জিনিস করতে হবে আমাকে, যে এইখানে আমি এই যে p cos θ রয়েছে, যাই থাকুক না কেন, সেটাকে আমরা ভেক্টরের সাহায্যে লিখবো, কারণ p তো অলরেডি একটা ভেক্টর রাশি, তো ভেক্টরের সাহায্যে লিখবো। কি করে লিখবো দেখো, p cos θ, এটা মানে কি, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে p এর ডিরেকশন হচ্ছে ওপরের দিকে, তো p cos θ মানে কি, p cos θ মানে হচ্ছে p এর উপাংশ r বরাবর, আর এর সঙ্গে গুণ নেই কিন্তু, শুধুমাত্র p এর উপাংশটুকু আছে r বরাবর, কারেক্ট? তো p এর উপাংশ r বরাবর কি করে বের করা যায়, তাহলে পরে কি করতে লাগবে আমাদেরকে ডট প্রোডাক্ট ইউজ করতে লাগবে। কি করে ডট প্রোডাক্ট ইউজ করবো দেখো, আমরা কি করে ডট প্রোডাক্ট ইউজ করবো, এইখানে আমরা কি লিখবো, p ভেক্টর ডট r ক্যাপ। p ভেক্টর ডট r ক্যাপ মানে কি, r ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, ডিরেকশন হচ্ছে r এর দিকে, ইউনিট ভেক্টরের ডিরেকশন হচ্ছে r এর দিকেই হবে, কারণ এটা r ক্যাপ লিখেছি। এবারটা দেখো এর মান কত, 1, তো এটা যখন আমি সলভ করব, ডট প্রোডাক্ট যদি আমি সলভ করি তাহলে কি বেরোবে, p গুণ 1 গুণ cos θ, কারেক্ট? p ভেক্টরের মান কত, p, r ক্যাপের মান কত, 1 ইন্টু cos θ,
ঠিক আছে, কারণ আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর কী হয়, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু কস থিটা, এটাই হয় না, এটাই হয়। তার মানে দেখো এখানে তাই করলাম, পি ভেক্টরের মান কত, পি, আর ক্যাপের মান কত 1 ইন্টু কস থিটা, বা থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড এ ভেক্টর, সরি পি ভেক্টর। ঠিক আছে, তো এটাকে আমি এইভাবে লিখলাম 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা কী বেরোলো, এটা বেরোলো এই পয়েন্টে পোটেনশিয়ালের মান, যদি এই শর্তটা অ্যাপ্লাই হয়, এটা হচ্ছে শর্ত, এই শর্তটা অ্যাপ্লাই হতেই হবে। যদি এরকম টাইপের হয় যে তড়িৎ দ্বিমেরু, দেখো এখানে শর্তটা হচ্ছে এমন টাইপের যে যেই দূরত্বটায় তুমি বের করছো পোটেনশিয়াল, সেটা কিন্তু অবশ্যই তড়িৎ দ্বিমেরুর আকারের থেকে অনেক বড়, মানে যেখানে তড়িৎ দ্বিমেরুর আকারটা নগণ্য, সেই ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো, নয়তো কিন্তু এটা কিন্তু এরকম করে অ্যাপ্লাই করা যাবে না। কারণ এখানে দেখো এই যে বাইনোমিয়াল থিওরেমটা আমি অ্যাপ্লাই করলাম, বাইনোমিয়াল থিওরেম তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা দেখব যে তার যে ডিনোমিনেটর সেটা নিউমারেটর থেকে অনেক অনেক বড়, তখনই আমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আর বাইনোমিয়াল থিওরেম যদি অ্যাপ্লাই করতে পারি তবেই কিন্তু সেখান থেকে আমরা এটা পাবো, যদি অ্যাপ্লাই করতে না পারি তবে কিন্তু সেখান থেকে আমরা এটা পাবো না। তো এটা কিন্তু শর্ত ফার্স্ট, সেখান থেকে আমরা এগুলো পাচ্ছি, কারেক্ট অর নট? ঠিক আছে, বোঝা গেল? এইবার এটা তো আমার কমপ্লিট হয়ে গেল, এই টপিকটা কমপ্লিট, তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব। কিন্তু এর মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে যেটা আমাদের জানতে হবে। সেই পয়েন্টগুলো কি, দেখো এইখানে এই যে তড়িৎ বিভব বেরোলো, সেই তড়িৎ বিভবটায় আমরা যদি প্রত্যেকটা টার্মকে কনস্ট্যান্ট করে দিই, তাহলে পরে দেখতে পাবো যে কোনো একটা বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ বিভব, সেটা কিন্তু আর এর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক, সেটা কিন্তু আর এর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য, মনে রাখবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য। ঠিক তেমনি কোনো একটা বিন্দু আধানের জন্য, কোনো একটা বিন্দু আধানের জন্য কোনো একটা পয়েন্টে যে তড়িৎ বিভব, সেটা কিন্তু আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, শুধুমাত্র আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা যেমন আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে, আর এটা হচ্ছে কোনো একটা বিন্দু আধানের জন্য কি হচ্ছে, আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এইটা আমরা তো বুঝতে পেরে গেলাম, এটা কিন্তু মনে রাখতে লাগবে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কী হয় বা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কী হয়। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে জিনিসটা কী হয়, কোনো একটা বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেটা হচ্ছে আর এর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক তেমনি তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেটা আবার আর এর কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো শর্টকাট। ঠিক আছে, এগুলো বের করার পর আমরা বুঝতে পেরেছি আচ্ছা এর সঙ্গে এর এই সম্পর্ক। ঠিক আছে, কিন্তু তোমাদের যদি এটা পরীক্ষায় লিখতে লাগে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখতে লাগে, তাহলে পরে কিন্তু টোটালটা বের করেই লিখবে। এবার যদি তোমরা নিট দাও বা যেই দাও, সেই ক্ষেত্রে যেই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে লাগবে সেটা হচ্ছে এইটা, যে একবারে তোমরা লিখে দিলে যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে সম্পর্ক আর এর সঙ্গে তড়িৎ ক্ষেত্রে, সেটা হচ্ছে 1/r³, আর আর এর সঙ্গে পোটেনশিয়ালের যে সম্পর্ক, সেটা হচ্ছে 1/r² তড়িৎ দ্বিমেরুর জন্য। মানে দুটো চার্জ হচ্ছে, আর এখানে কি হচ্ছে r², আর তড়িৎ ক্ষেত্র কি হচ্ছে কিউব। 4টে চার্জ হলে পরে কী হবে, 4টে চার্জ হলে পরে আবার বাড়বে, এমন করে করতে লাগবে। ঠিক আছে, আমি যখন করাবো অঙ্ক তখন বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব কোনো একটা পয়েন্টে। এটা তো টপিক শেষ, এখানে এই টপিকটা ফার্স্ট টপিক শেষ। সেকেন্ড টপিকে আমরা চলে আসি। সেকেন্ড টপিকটা খুব সহজ, আমরা যদি এটা বুঝতে পারা যাই আর আমরা যদি আগের ক্লাসটা করে থাকি, তাহলে পরে সেকেন্ড টপিকটা একদমই সহজ। তো সেকেন্ড টপিকটা দেখা যাচ্ছে, এটা মুছে দিলাম, এটা তো দরকার নেই। क्यों ना हम तुम चले मेरे रास्तों की फुर्सत रहो के परे, भटक लेना बावरे, गुनगुनाती हवाओं में लुटे हुए तो आज कर हाल क्या तेरा बावरे, ना हम तुम चले मेरे रास्तों की फुर्सत रहो के परे। अच्छा, पोटेंशियल ड्यू टू अ सिस्टेम ऑफ चार्ज। अच्छा, কোনো বই না এটা, ঠিক আছে, কোনো বই না,
নোট করে রেখেছি, নোট কী কী পড়াবো নোট করে রেখেছি, ঠিক আছে। তোমরা হচ্ছে বই থেকে দেখে দেখে পড়াচ্ছে, নোট 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 মানে কী কী পড়াবো দেখো, 1 2 3 4 পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, পোটেনশিয়াল ডিউ টু সিস্টেম অফ চার্জ, এখানে একটা অঙ্ক রয়েছে, দারুণ অঙ্ক। আর এখানে দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কত বড় দেখো, এই অঙ্কটা করলে পরে তোমরা কত কিছু বুঝতে পারবে তোমরা, দেখো ঠিক আছে। আচ্ছা, আরে ভুলে গেলাম কি জানো, হ্যাঁ আধানের কাছে আধানের সংস্থার জন্য এটা আমি পড়িয়েছিলাম আগের দিন, কিন্তু অতটা ডিটেলসে ঢুকিনি। আধানের সংস্থার জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব, তো এটা খুব সহজ জিনিস, এটা খুব সহজ জিনিস। দেখো তড়িৎ ক্ষেত্র বের করার জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম কি, তড়িৎ ক্ষেত্রটা আমার ভিডিও রয়েছে, তোমরা চেক করে নিতে পারো, চ্যানেলে রয়েছে, ঠিক আছে। ডিটেলসে বুঝিয়েছি একদম সব কিছু। তড়িৎ ক্ষেত্র আমরা যখন বের করেছিলাম তখন অ্যাপ্লাই করেছিলাম একটা ল, যার নাম হচ্ছে সুপার পজিশন ল, যার নাম হচ্ছে সুপার পজিশন ল, ঠিক আছে। এবার এইখানেও আমরা যখন কোনো একটা বিন্দুতে অনেকগুলো চার্জের জন্য তড়িৎ বিভব বের করব, তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে এটাই, সুপার পজিশন ল। কি অ্যাপ্লাই করতে লাগবে? এই লটার নাম হচ্ছে, কেউ যদি কমেন্ট করো তোমার ভিডিওতে যে হোয়াট ইজ সুপার পজিশন ল, তাহলে সেটাও আমি বুঝিয়ে দেবো একদিন, কোনো চাপ নেই। তো এখানে আমাদের অ্যাপ্লাই করতে লাগবে সুপার পজিশন প্রিন্সিপাল বা সুপার পজিশন ল, ঠিক আছে। এই সুপার পজিশন ল কী বলছে? সুপার পজিশন ল বলছে যে যখন তোমার কাছে অনেকগুলো চার্জ থাকবে, তোমার কাছে তো না বোর্ডে, তোমার কাছে যখন অনেকগুলো চার্জ থাকবে তখন তুমি কি করবে, প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা করে প্রথমে সেই পয়েন্টে তড়িৎ বিভব বের করো, বের করার পর তুমি কি করবে, সেগুলোকে অ্যাড করে দাও, সেগুলোকে যোগ করে দাও। এবার দেখো পোটেনশিয়ালের ক্ষেত্রে জিনিসটা খুব সহজ, কেন? কারণ পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এখানে শুধু প্লাস আর মাইনাসের ব্যাপার, এখানে না কোনো ডিরেকশন আছে না আছে কিছু, শুধু প্লাস আর মাইনাসের ব্যাপার। তার মানে মনে করো +5 -10 +15 -40 এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে। তো এখানেও সেম ব্যাপার, যে এখানে শুধুমাত্র যোগ বিয়োগের কাজ, আর কিচ্ছু নেই, ঠিক আছে। তো এই কারণে সুপার পজিশন ল যখন তুমি কোনো স্কেলার রাশির ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু অনেক সহজ বেশি, ঠিক আছে। দেখো তোমাদের এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা মিডিল, বোর্ডের মিডিল, সেটা মনে হয় একটুখানি উজ্জ্বল লাগছে, কেন বলো তো? কারণ ওইখান থেকে, ওই জানালার ওই পার থেকে ওইখানে একটা সাদা বাড়ি আছে, সাদা বাড়ি। যখন ব্লগ করবো কোনো তখন দেখাবো যে আমার চারিপাশটা কেমন, দারুণ, চারিপাশটা হচ্ছে দারুণ, গাছ গাছালা আছে, বাড়িঘর আছে অনেক, ঠিক আছে। স্কুল আছে পাশে একটা স্কুল, এই দেখো সকালবেলা ওটা তুমি যদি স্কুলে বাচ্চাদের শব্দ শোনো না, অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তুমি বলছি কেন, তোমার তুমি বলছি কেন, আমি তুই বলবো, তুই ছোটো ভাই বোন তো আমার। আচ্ছা পাশে একটা স্কুল, তো স্কুলের বাচ্চাদের চেঁচামেচি শুনি, জনগণ মনোদি গান ফান হয়, ব্যাপারটাই আলাদাই লাগে। তারপর এখানে আমার ঘরের মধ্যে পায়রা চলে আসে, ওই যে পায়রার, আরে বলার সঙ্গে সঙ্গে চলে আসছে, এই কোনো দিন আসে না পায়রা, হট করে চলে আসছে এখানে, ঠিক আছে। তো পায়রা চলে এসেছিলো। আচ্ছা ঠিক আছে, সুপার পজিশন ল। এবারটা আমরা কী করবো, সহজ জিনিস, একদম কিচ্ছু না। মনে করো তোমার কাছে অনেকগুলো চার্জ আছে, আরে তোমার না, তুই চার্জ আছে তোর কাছে অনেকগুলো, ঠিক আছে। এটা হচ্ছে তোর Q1 চার্জ, এটা করিয়েছিলাম অবশ্য আগের দিন, Q3 চার্জ, Q4 চার্জ, ওকে। এই পয়েন্টে তুই মনে কর বের করবি যে তড়িৎ বিভব কত এই চারটে চার্জের জন্য। এবার দেখ চারটেও থাকতে পারে, 400টাও থাকতে পারে, 4000 থাকতে পারে, অসংখ্যও থাকতে পারে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করবি পোটেনশিয়াল, বের করার পর প্রত্যেকটাকে যোগ করে দিবি, আর কিচ্ছু না। তো এখানে মনে কর যে 1 থেকে P এর দিকে যে ডিস্টেন্স, সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে R1P, ঠিক আছে। এইখানে দেখ আর এর ডিস্টেন্সটা কার থেকে কার দিকে নিবি এটাও ইম্পর্টেন্ট না, মানে 1 থেকে P এর দিকে নিবি নাকি P এর থেকে 1 দিকে নিবি সেটাও ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে R1P যেটা রয়েছে, মানে যে ডিস্টেন্সটা রয়েছে সরলরৈখিক, সেটার মানটাই ইম্পর্টেন্ট। তো R1P, তো এটা হয়ে যাচ্ছে R2P, R3P, আর এটা হচ্ছে তোর R4P, R1P, R2P, R3P, R4P, ঠিক আছে। এটা হচ্ছে তোর দূরত্ব, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা বের করি। এবারটা
প্রথমে Q1 এর জন্য, তো এটাকে আমি নাম দিলাম V1। তো V1 কত হচ্ছে দেখ, মনে কর পুরো মাধ্যমটা বা পুরো জিনিসটা তোর বায়ু মাধ্যমে আছে, তো সেই ক্ষেত্রে মান কত হচ্ছে দেখ, পোটেনশিয়ালের মান হচ্ছে Q1/4πε0 ইন্টু R1P। V2 কত হচ্ছে Q2/4πε0 ইন্টু R2P। তো এমন করে 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 চলবে। এবারটা কী করবো, আমরা সবগুলোকে যোগ করে দেবো। এবারটা মনে কর এর মধ্যে কোনো একটা চার্জ চলে আসলো যার সাইন হচ্ছে নেগেটিভ, তখন কী হবে, অটোমেটিক্যালি সেটা মাইনাস হয়ে যাবে, অটোমেটিক্যালি সেটা বিয়োগ হয়ে যাবে। তার জন্য আলাদা করে তোদের বিয়োগ করার দরকার নেই। তোরা প্রত্যেকটা পোটেনশিয়াল যোগই করবি, তার মধ্যে কোনো কিছু যদি মাইনাস থাকে সেটা অটোমেটিক্যালি চলে আসবে, আলাদা করে মাইনাস করার অত পাকামো মারার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে এখানে টোটাল যে পোটেনশিয়াল হচ্ছে ভিপি সেটা কত হচ্ছে V1 প্লাস V2 প্লাস এখানে যেহেতু চারটে চার্জ রয়েছে তো V3 প্লাস V4, এরকম করে করে দেখবি যে কত হচ্ছে, ঠিক আছে। এবারটা সাধারণত আমরা কি ধরি, আমরা ধরি যে চার্জের পরিমাণ হচ্ছে n, তাহলে n যদি হয় তাহলে আবার কী হবে, ডট 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 প্লাস Vn হবে, তাই না, Vn হবে। তো এখানে দেখ কী করবো, এখানে আমরা তার মানে কী পাচ্ছি দেখ, V1 মানে কি, V1 মানে হচ্ছে তো Q1/4πε0 ইন্টু R1P, ঠিক আছে, প্লাস এরকম করতে করতে Qn/4πε0 ইন্টু RNP, এমনই যাবে। তো এবারটা আমরা কী করবো দেখ, দুটো জিনিস ঘটায়, একটাকে আমরা বলছি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, আরেকটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানেটা হচ্ছে যেখানে তুই চার্জগুলোকে আলাদা করে চিহ্নিত করতে পারবি না, সেটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। মনে কর আমার এই হাতটা বা কোনো একটা রড, মনে কর রডের মধ্যে পুরোটা, রডটা যেটা আছে পুরোটার মধ্যে চার্জ আছে। এবার দেখ রডের মধ্যে যদি পুরোটাতেই চার্জ থাকে তাহলে পরে কিন্তু তুই আলাদা করে বুঝতে পারছিস না যে কোন বিন্দু আধানটা কোথায় রয়েছে, কারণ পুরোটাতেই চার্জ ভর্তি। আর এই ক্ষেত্রে কী হচ্ছে দেখ, এই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু আধানকে তুই আলাদা করে চিহ্নিত করতে পারছিস যে Q1টা এখানে রয়েছে, Q2টা এখানে রয়েছে, Q3টা এখানে রয়েছে, Q4টা এখানে রয়েছে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তো ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে হচ্ছে তুই যখন আলাদা করে প্রত্যেকটা জিনিসকে চিহ্নিত করতে পারবি না, পরপর 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 রয়েছে। আর ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে তাদের মধ্যে কিছুটা গ্যাপ রয়েছে, মানে তুই আলাদা করে চিহ্নিত করতে পারছিস। তার মানে এখানে দুটো জিনিস আমি লিখিনি, যদিও দুটো জিনিস আমাদের বুঝতে লাগবে, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তো এখানে সেম জিনিস, এখানে যেটা করছি সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এবার এইখানে কী হবে দেখ, যখনই এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায় না, ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, তখন কী হবে, ইংলিশে লিখলাম তাহলে পরে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তখন কী হবে, আর কিচ্ছু না, দেখ এখানে কী করবো, 1/4πε0টাকে আমি কমন নিয়ে নিলাম, আর এখানে সামেশন চিহ্ন, এই সামেশন চিহ্ন কখন আসে, যখন ডিসকন্টিনিউটি থাকে। আর এখানে কী করবো, n=1 থেকে শুরু করে n পর্যন্ত, তাই তো, বা এখানে i করে দিই, i=1 থেকে শুরু করে n পর্যন্ত, ঠিক আছে, যদি n সংখ্যক চার্জ থাকে তো সেই ক্ষেত্রে। আর এখানে কি লিখবো, এখানে লিখবো Qn/RIP, সরি এখানে লিখবো QI/RIP। এখানে কি করবো, i=1 বসাবো, তার মানে এটা কি হয়ে যাবে Q1/R1P প্লাস Q2/R2P প্লাস Q3/R3P, এমন করে 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 চলবে, n পর্যন্ত চলবে। তো এটা গেল ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব। এবার দেখ যদি এটা কন্টিনিউয়াস হয় তখন কী করবো, দেখ এগুলোর অঙ্ক কিন্তু আমরা পরে করবো, অসংখ্য করবো, অনেকবার করবো অঙ্ক, ঠিক আছে। শুধুমাত্র বুঝে রাখ যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী করে করতে লাগে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী করতে লাগে। দেখ মনে কর কোনো একটা কন্টিনিউয়াস সিস্টেম রয়েছে, এবার দেখ সেটা অনেক ধরনের কিছু হতে পারে, সেটাকে আমরা আয়তন দিয়ে বোঝাতে পারি, সেটাকে আমরা দৈর্ঘ্য দিয়ে বোঝাতে পারি, সেটাকে আমরা ক্ষেত্রফল দিয়ে বোঝাতে পারি। তো আমি জাস্ট এখন জাস্ট একটুখানি হিন্স দিয়ে রাখছি। মনে কর কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে, তার মধ্যে আমি বললাম যে এর যে ঘনত্ব, চার্জের যে ঘনত্ব সেটা হচ্ছে রো, ঠিক আছে। মনে কর কোনো একটা পয়েন্টে চার্জের যে ঘনত্ব সেটা হচ্ছে রো, এই রোটা মনে কর আর এর ফাংশন, ঠিক আছে। এবার মনে করলাম, এবারটা আমি বললাম যে ওই যে সিস্টেমটা রয়েছে ওই সিস্টেমে আমি কি করব, টোটাল যে আয়তনটা রয়েছে ওটাকে ছোট ছোট আয়তনে ভাগ করে নেব। তো মনে কর ছোট ছোট যে আয়তন সেটা হচ্ছে del V। তার মানে আমি কি বললাম যে চার্জের যে ঘনত্ব
বা আধানের যে ঘনত্ব সেটা হচ্ছে রো আর, মানে রো ইজ দ্য ফাংশন অফ আর। আর ওই সিস্টেমটাকে আমি যদি ছোটো ছোটো ভলিউমে বা ছোটো ছোটো আয়তনে ডিভাইড করে নিই, আর সেটা মনে কর ডেল ভি। তো দুটো জিনিস আমি পেলাম। এবার মনে কর তাহলে পরে কি হচ্ছে, তাহলে পরে এই ডেল ভিতে যে চার্জ রয়েছে সেটা মনে কর ডেল কিউ। ঠিক আছে, তো ডেল কিউর মান কত হবে, রো আর ঘনত্ব ইন্টু ডেল ভি, এটা হবে ডেল কিউর মান। ঠিক, এবার আমি মনে কর বললাম যে তাহলে পরে তুমি বলো যে টোটাল সিস্টেমের জন্য, এটা তো সিস্টেমের সামান্য অংশ, সিস্টেমের সামান্য অংশের চার্জ, যার জন্য আমি পেলাম যে চার্জের মান হচ্ছে রো আর ইন্টু ডেল ভি। তো এবারটা আমি যদি বলি যে সমস্ত সিস্টেমটার জন্য তুমি বের করো যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, তখন চার্জের পরিমাণ কি করতে হবে, চার্জের পরিমাণ প্রত্যেকটা সিস্টেমের জন্য, টোটাল সিস্টেমের জন্য বের করতে হবে, তারপর পোটেনশিয়াল বের করতে হবে। আর সেইখানে পোটেনশিয়াল বের করার জন্য আমরা যেটা ইউজ করব তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই যে সাইনটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে সামেশন, কখন, যখন ডিসকন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। আর এই যে ব্যাপারটা এটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কারণ দেখ এখানে তুই আলাদা করতে পারছিস না চার্জটাকে, পুরো সিস্টেমের মধ্যেই চার্জ ভর্তি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী হবে, इंटीग्रेशन। वाह, मिलेगा ना, तो कंटिन्यूअस चार्ज डिस्ट्रीब्यूशन इंटीग्रेशन। वाह वाह वाह, क्या बात है भाई, क्या बात है। कंटिन्यूअस चार्ज डिस्ट्रीब्यूशन इंटीग्रेशन। তারপরে এখানে যেটা করতে লাগবে আমাদের এইটা গিটারের চিহ্ন, গিটারটা দিকে থাকবে, तू ही मेरी शब है सुबह है तू ही दिल है मेरा। আচ্ছা, তো এটা তো আমাদের গেল। ঠিক আছে, আধানের সংস্থার জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব, এটা কমপ্লিট হলো। এখানে কী ল অ্যাপ্লাই করছি আমরা, সুপারপজিশন ল। এবার দুটো অঙ্ক রয়েছে, কতক্ষণ হলো বলতো, হয়েছে, ভালোই হয়েছে টাইম। আচ্ছা, দুটো অঙ্ক রয়েছে, দুটো অঙ্ক সহজ, কিন্তু যে কনসেপ্ট সেই লেভেলে। ফার্স্ট অঙ্কটা পুরোটা লিখবো না আমি, জাস্ট অঙ্কটা যেসব ডেটাগুলো রয়েছে সেগুলো লিখবো প্রথমে, আর সঙ্গে সঙ্গে বলবো যে অঙ্কটা কি, লিখবো না কিন্তু তোরা লিখে নেয়। তো মনে করো এখানে দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে Q1 যার মান দেওয়া রয়েছে 3 × 10⁻⁸ কুলম, আর একটা চার্জ রয়েছে সেটা হচ্ছে Q2, এটার মান দেওয়া রয়েছে -2 × 10⁻⁸ কুলম। আর এদের মাঝখানে যে দূরত্বটা রয়েছে সেটা হচ্ছে x = দূরত্ব, মনে করো x লিখলাম না, সেটা দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার। ওকে, এবারটা আমাকে বের করতে বলেছে কি, এবারটা আমাকে বের করতে বলেছে এই দুটোর মধ্যে, এই দুটো চার্জের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এবারটা আমাকে বের করতে লাগবে ওই যে অ্যাক্সিস বা এদের যে সংযোজককারী যে সরলরেখা, এই অ্যাক্সিস বরাবর বা অক্ষ বরাবর কোন বিন্দুতে পোটেনশিয়ালের মান 0 সেটা তুমি বের করো। কোন বিন্দুতে পোটেনশিয়ালের মান 0 সেটা তুমি বের করো। বাহ, ভালো তো। আচ্ছা, সেটা তুমি বের করো, তার মানে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এবার দেখো Q1 এর মান 3 × 10⁻⁸, Q2 এর মান -2 × 10⁻⁸। ঠিক আছে, সাইন কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তো মনে করো যেই পয়েন্টে পোটেনশিয়ালের মান 0 সেটা হচ্ছে এইখানে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার পি পয়েন্ট, আর আমার বলছি কেন, এটা হচ্ছে এখানকার পি পয়েন্ট। ঠিক আছে, তো মনে করো এইটা যদি এক্স হয়, এইটা কি সেকেন্ড ব্র্যাকেট দেবো, হ্যাঁ, এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে 15 - x সেন্টিমিটার, 15 - x সেন্টিমিটার, আর এখানে 0। এইবার আমি কি বলেছি যে পাকামো করে আলাদা করে সাইন বসানো দরকার নেই, সুপারপজিশন ল অ্যাপ্লাই করো, মানে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা করে বের করে নাও, অটোমেটিক্যালি সাইন চলে আসবে। ঠিক সেম প্রসেস, পি পয়েন্টে যে পোটেনশিয়াল সেটা দুটোর জন্য হবে, একটা Q1 এর জন্য, এখানে লিখলাম Q1 এর জন্য লিখলাম V1, একটা হবে Q2 এর জন্য।
V2, আর এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তার মানে নর্মাল যোগ। এবারটা কী হবে দেখো, V1 কত, V1 হচ্ছে দেখো এটা কিসে রয়েছে, সেন্টিমিটারে রয়েছে, তো এটাকে আমরা মিটারে নিয়ে যেতে পারি। তো মিটারে নিলে পরে কী হবে দেখো, সেন্টিমিটারকে যদি মিটারে নিই তারপরে কত হবে, কিলো একটু ডেকামিটার ডেসি সেন্টি, তার মানে 15 × 10⁻² মিটার, এটাই হবে 15 × 10⁻² মিটার। তো এইখানে V1 কত হবে, বায়ু মাধ্যমে রয়েছে মনে করো, তো এখানে হবে Q1/4πε0 ইন্টু Q1 থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 15 - x, ঠিক আছে, ইন্টু 10⁻²। কেন করলাম, কারণ এটা মিটারে চলে আসলো, কারণ Q1টা দেখো কুলম্বে রয়েছে এসআইতে, তো এটা তো আমার এসআইতে নিতে হবে, তো এই জন্য এটা চলে আসলো। ওকে, তো এটা হচ্ছে Q2। আবার তুমি বলছি, হ্যাঁ তুই 4πε0 ইন্টু x ইন্টু 10⁻² হয়ে গেল, ঠিক আছে। এইবার চলে আসবে দেখো, আচ্ছা তো এটা কত, এটা হচ্ছে 0, কারণ এখানে বলেছে পোটেনশিয়াল 0, পি পয়েন্টে পোটেনশিয়াল 0। ওকে, তো Q1 এর মান তো দেওয়াই রয়েছে। এবার দেখো আমি একটা কাজ করি না, এখানে 4πε0 10⁻², এটা কেটে দিই, এখানে দুটোর মধ্যেই রয়েছে না 10⁻², 4πε0, এটা কেটে দিই, এটা নিয়ে আমার কী করতে লাগবে, এটা তো কোনো কাজে লাগবে না। তো Q1 এর মান কত, আর ঠিক তেমনি এই 10⁻8 এটাও কেটে দিই, কারণ এখানে যখন কমন নিয়ে নেবো আর এখানে যখন 0 রয়েছে তখন কেটেই দিই একবারে, কী দরকার ফালতু ফালতু লেখার। এখানে অ্যাকচুয়ালি কী থাকবে, 3/15 - x মাইনাস, কেন মাইনাস হচ্ছে, কারণ দেখো -2 রয়েছে, এই দেখো মাইনাস চলে আসলো, ঠিক আছে, তো অটোমেটিক্যালি চলে আসবে মাইনাস চার্জের জন্য। তো 2/x ইকুয়াল টু 2/xই তো, 2/x ইকুয়াল টু 0। তো এটা যদি করো তোমরা তাহলে কত বড় হয়ে যাবো, 3x মাইনাস x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6। দেখো এটা কিন্তু সেন্টিমিটারে বেরিয়েছে, এই x ইকুয়াল টু 6 বেরিয়েছে না, এটা কিন্তু সেন্টিমিটারে বেরিয়েছে, ঠিক আছে, কারণ দেখো x তো সেন্টিমিটারে আছে না, এর সঙ্গে গুণ করেছি আমরা 10⁻², কিন্তু x তো সেন্টিমিটারেই আছে, যেমন 15টা সেন্টিমিটারে রয়েছে, এখানে 2 রয়েছে, সরি এখানেও x রয়েছে সেন্টিমিটারে, তো x এর মানটাই বেরিয়েছে এখানে, আর সেটা সেন্টিমিটারে, তো x ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এবারটা দেখো এই অঙ্কটা তো সহজ, সবাই বলবে কী অঙ্ক করলো এটা, অঙ্কটা সহজ, অঙ্কটা করে দিল, অঙ্কটা আর বললো যে ব্যাপক অঙ্ক, বিশাল কনসেপ্ট। এইখানে বোঝার জিনিসটা কী আছে, একটুখানি মন দিয়ে শোনো, কাজে দেবে, অনেক কাজে দেবে। আরে মন দিয়ে শোনো কেন, মন দিয়ে শোন, অনেক কাজে দেবে। দেখ এখানে x ইকুয়াল টু 6 সেন্টিমিটার বেরিয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু দেখ পি পয়েন্টে আমি যে পোটেনশিয়াল বের করলাম Q1 এর জন্য আর Q2 জন্য, এখানে একটা শর্ত রয়েছে। শর্তটা কি, আমার ইনফিনিটিতে বা অসীমে ধরতে লাগবে যে এই দুটো চার্জের জন্য পোটেনশিয়াল বা তড়িৎ বিভব 0, অসীমে আমাকে এই Q1 আর Q2 জন্য পোটেনশিয়াল 0 ধরতে হবে, তবেই কিন্তু এটা আসবে, ঠিক আছে। এবারটা কেন আমি এরকম বললাম, কারণ দেখ এখানে এই Q1 এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল, আমি আগের দিন কি বলেছিলাম, আগের দিন বলেছিলাম যে পোটেনশিয়ালের মান ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা তড়িৎ বিভবের পার্থক্যটা ইম্পর্টেন্ট, মানটা ইম্পর্টেন্ট না। তো এখানে দেখ যদি আমি, মন দিয়ে শোন, যদি আমি অসীমে 0 ধরে নিই তড়িৎ বিভব Q1 বা Q2 জন্য, তাহলে পরে দেখ 0 থেকে তুই যাই কর না কেন, যাই তুই ডিফারেন্স বের কর না কেন, সেটা কিন্তু অ্যাকচুয়াল মানই হয়। তো এখানে যে মানটা বেরোচ্ছে না সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিফারেন্স, কার মধ্যে, 0 আর এক্স পয়েন্টের যে পোটেনশিয়াল তার মধ্যে। তো এক্স পয়েন্টের পোটেনশিয়াল কত, 0, তার মানে অসীমের পোটেনশিয়াল আর এক্স পয়েন্টের পোটেনশিয়াল এর মধ্যে পার্থক্য কত, 0, সিম্পল, ঠিক আছে। অসীমে যদি ধরতাম আমি যে অসীমের পোটেনশিয়াল হচ্ছে 1, তারপরে এইখানে যে পোটেনশিয়াল বেরোতো সেটা 1-এর রেসপেক্টে বেরোতো, সেটা এখানে কত বেরোতো, 1 বেরোতো, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা আমার 0 হতে হবে। অসীমে 0, মন দিয়ে বোঝ, আবার বলছি, অসীমে 0 বেরিয়েছে তো, আর এখানে পোটেনশিয়াল কত বেরোলো, 0, ডিফারেন্স কত, 0, তার মানে ডিফারেন্স কিন্তু সেম হতে হবে। এবার দেখ আমি যদি অসীমে 1 ধরতাম তারপরে এখানে কত বেরোতো, 1, এখানে কত বেরোতো, 1, কিন্তু সেটা তো বেরোলো না। কেন বেরোলো না, কারণ দেখ যেহেতু আমি ওখানে 0 ধরেছি তাই এখানে 0 বেরোলো, যদি ওখানে 1 ধরতাম তাহলে এখানে 1 বেরোতো, তার মানে দেখ ডিফারেন্সটা বুঝতে পারছিস, ডিফারেন্সটা সবসময় সেম থাকবে, ঠিক আছে। তার মানে যখনই তোকে বের করতে বলছে যে কোনো একটা পয়েন্টে তুমি পোটেনশিয়াল বের করো এই জন্য, এই চার্জের জন্য, ওই চার্জের জন্য, এই চার্জের জন্য, তখন তোকে ধরেই নিতে লাগবে যে আমাকে অ্যাকচুয়াল পোটেনশিয়ালের মান বের করতে বলেছে,
তার মানে এখানে আমাকে মনে রাখতে লাগবে যে অসীমে তার মানে ওই চার্জের জন্য বা ওই আধানের জন্য পোটেনশিয়ালের মান হচ্ছে 0। যেহেতু 0 তাই আমি এখানে এটা বের করতে পারলাম। যদি 0 না ধরতাম তাহলে বের করতে পারতাম না, তাহলে হয়তো অন্য কোনো মান আসতো। কিন্তু মনে রাখতে লাগবে যাতে পোটেনশিয়ালের ডিফারেন্স সবসময় সেম থাকে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে অঙ্ক। এই জন্যই দেখ, এই অঙ্কটা দেখ, কিছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে ছোট্ট একটা জিনিস রয়েছে জাস্ট, সেটা কি অসীমে তোমার ধরতে লাগবে পোটেনশিয়াল বা তড়িৎ বিভব হচ্ছে Q1 আর Q2 জন্য 0। ওকে, আচ্ছা, লাস্ট আমাদের অঙ্ক রয়েছে, যে অঙ্কটা দারুণ অঙ্ক। মানে এটা তো অঙ্ক আমি বলবো না, এটা এক ধরনের একটা কোশ্চেন, একটা বড় কোশ্চেন। তো পরপর স্টেপে স্টেপে আমরা এগোবো। ঠিক আছে, পরপর স্টেপে স্টেপে এগোবো আমরা। দেখ এখানে কি রয়েছে না, এখানে দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে প্লাস চার্জের মান দেওয়া নেই, মনে করো মানটা ইম্পর্টেন্ট না, একটা হচ্ছে মাইনাস চার্জ। তো দেখ তড়িৎ ক্ষেত্র আমরা পড়েছি, সেখানে আমরা কি পড়েছি, তড়িৎ বলরেখা। তো প্লাস একটা যদি প্লাস চার্জ থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে বলরেখা, এই এরকম টাইপের হবে। আর এর ডিরেকশন কী হবে, আচ্ছা এটা এখানে প্লাস চার্জের ক্ষেত্রে কী হবে, বহির্মুখী। আর মাইনাস চার্জের ক্ষেত্রে অন্তর্মুখী। ঠিক আছে, অন্তর্মুখী। ঠিক আছে, এরকম দুটো অঙ্ক চার্জ দেওয়া রয়েছে। এটা কিন্তু পাশাপাশি নেই, পাশাপাশি থাকলে তো এরকম হয়ে যেত, পাশাপাশি নেই, দূরে আছে। ঠিক আছে, দূরে আজকে আলাদা আলাদা লাগিয়েছে। এবার এখানে দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে পি পয়েন্ট রয়েছে এইখানে। এটা কিন্তু কোথাকার অঙ্ক বলতো, এটা কিন্তু এনসিআরটির অঙ্ক। বন্ধু শুনিস, এটা কিন্তু এনসিআরটির অঙ্ক। এনসিআরটি কিন্তু যেই সেই অঙ্ক দেয় না কিন্তু। ঠিক আছে, এনসিআরটিতে এমন এমন অঙ্ক দেয়, একটা অঙ্ক করলে পরে তোর পুরো তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে এনসিআরটির অঙ্ক, ভাবিস না এই ভুল ভালো অঙ্ক। আগের অঙ্কটা এনসিআরটির অঙ্ক ছিল। ঠিক আছে, তো ওইসব মনে করিস না এটা কী অঙ্ক করাচ্ছে কী না অঙ্ক করাচ্ছে, এনসিআরটির অঙ্ক। এনসিআরটির অঙ্ক মানে বেস্ট অঙ্ক আমি মনে করি। প্রথমে তুমি এনসিআরটি পড়ো, এনসিআরটির অঙ্ক সলভ করো, যে কোনো অঙ্ক পারবে। এই সি বার্মা রয়েছে, যে কোনো অঙ্ক পারবে। আচ্ছা, তো আর এটা হচ্ছে এ বি, এখানে রয়েছে এ বি। এবার দেখো অঙ্ক কোশ্চেনগুলো রয়েছে ইংলিশে, কিন্তু আমি বাংলায় বলে দিচ্ছি। গিভেন দ্য সাইন ভিপি মাইনাস ভি কিউ ভিবি মাইনাস ভি এ। আচ্ছা, এখানে ফার্স্ট যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে আমাকে সাইন বের করতে বলেছে। সাইন মানে হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে, তার ক্ষেত্রে প্রথমে বের করতে বলেছে ভিপি মাইনাস ভি কিউর ক্ষেত্রে, আর একটা বের করতে বলেছে ভিবি মাইনাস ভি এর ক্ষেত্রে। ভিভি মাইনাস ভি এর ক্ষেত্রে কী করে বের করবো দেখ, মন দিয়ে শোন। দেখ আমরা যদি কোনো একটা পজিটিভ চার্জকে, মন দিয়ে শোন, আমরা যদি কোনো একটা পজিটিভ চার্জকে এই পি পয়েন্টে রাখি, তাহলে আমরা কী হবে, সেই পজিটিভ চার্জটা পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের দিকে যাবে। এবার দেখ পজিটিভ চার্জের জন্য পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের দিকে যাবে। এবার তার চার্জ সবসময় কোথা থেকে কোথায় যায়, চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। তার মানে আমরা যদি কোনো একটা পজিটিভ চার্জ রাখি, সেটা পি থেকে কিউর দিকে যাবে। কেন পি থেকে কিউর দিকে যাবে, কারণ এটাতে এই যে চার্জটা রয়েছে এটাও পজিটিভ, এটা বিকর্ষণ করবে ওটাকে, তো ওটা দূরে চলে যাবে, তার মানে পি থেকে কিউর দিকে যাবে। তার মানে দেখ পি এর পোটেনশিয়াল কিউর থেকে বেশি, ফর পজিটিভ চার্জের জন্য। কিন্তু বারবার বলছি পজিটিভ চার্জের জন্য। ঠিক আছে, এখানে সাইন বের করতে বলে যে ভিভি মাইনাস ভি কিউ, ভিভি মাইনাস ভি এ। যখন কোনো কিছু বলবে না তখন ধরবি যে পজিটিভ চার্জ। ঠিক আছে, আচ্ছা ভিভি মাইনাস ভি কিউ, ভিভি গ্রেটার দ্যান ভি কিউ। ঠিক তেমনি আমরা যদি কোনো একটা পজিটিভ চার্জকে এইখানে রাখি, তাহলে যদি চার্জটা বি থেকে এ এর দিকে আসবে। কেন, কারণ মাইনাস চার্জটা পজিটিভ চার্জটাকে আকর্ষণ করছে, তার মানে বি থেকে এ এর দিকে, তার মানে বি এর পোটেনশিয়াল বেশি এর থেকে, তার মানে বি এর পোটেনশিয়াল বেশি এর থেকে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভিপি মাইনাস ভি কিউ কী হবে, এটা সাইন পজিটিভ। ঠিক আছে, ঠিক তেমনি ভিবি মাইনাস ভি এ, এটার সাইন কত হবে, ভিভি মাইনাস ভি এ, এটা হবে পজিটিভ। দুটোই পজিটিভ, মানে এক নম্বরের উত্তরটা বেরিয়ে গেল। দু নম্বরে কী আছে দেখ, দু নম্বর হচ্ছে গিভেন দ্য সাইন পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স অফ এ স্মল নেগেটিভ চার্জ বিটুইন দ্য পয়েন্টস কিউ অ্যান্ড পি অ্যান্ড এ অ্যান্ড বি। এবারটা কী বলেছে দেখ, 2 নম্বর, যদি একটা নেগেটিভ চার্জ থাকে,
যদি একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স কত, কার মধ্যে, কিউ আর পি এর মধ্যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স, আর এ আর বি এর মধ্যে ডিফারেন্স সাইন কত, মানে এখানে মান না সাইন কত যদি একটা নেগেটিভ চার্জ থাকে। এবার দেখ তুই যদি একটা নেগেটিভ চার্জকে রাখিস না, যদি একটা নেগেটিভ চার্জকে রাখিস তুই, তাহলে পরে কী হবে দেখ, নেগেটিভ চার্জকে রাখলে পরে সেই নেগেটিভ চার্জটা আকর্ষিত হবে, ঠিক আছে, সেই নেগেটিভ চার্জটা আকর্ষিত হয়ে কিউ থেকে পি এর দিকে আসবে, ঠিক আছে। এবার দেখ নেগেটিভ চার্জ রেখেছিস তুই, মন দিয়ে শোন, তুই একটা নেগেটিভ চার্জ রেখেছিস, কিউ থেকে পি এর দিকে আসবে কারণ এটা আকর্ষণ করছে। এবার চার্জের ক্ষেত্রে সেটা পজিটিভ থাকুক সেটা নেগেটিভ থাকুক, চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। এবার নেগেটিভ চার্জের ক্ষেত্রে হায়ার পোটেনশিয়াল কি আর লোয়ার পোটেনশিয়াল কি, মন দিয়ে বোঝ। দেখ পজিটিভ চার্জের ক্ষেত্রে মনে কর এক জায়গায় পোটেনশিয়াল রয়েছে 5 ভোল্ট, আরেক জায়গায় পোটেনশিয়াল রয়েছে +2 ভোল্ট। তো এটা যদি পজিটিভ চার্জের ক্ষেত্রে হয় তবে এটা হায়েস্ট এটা কম, দেখেই বুঝতে পারছি যদি পজিটিভ চার্জের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এবার যদি নেগেটিভ চার্জের ক্ষেত্রে হয় তাহলে পরে হায়েস্ট কোনটা হবে লোয়েস্ট কোনটা হবে, নেগেটিভ চার্জের রেসপেক্টে, মন দিয়ে বোঝ। যদি সেটা ঋণাত্মক আধান হয় তার রেসপেক্টে কোনটা হায়েস্ট পোটেনশিয়াল কোনটা লোয়েস্ট পোটেনশিয়াল, মন দিয়ে বোঝ। মনে কর এখানে রয়েছে -5 ভোল্ট আর এর জায়গায় রয়েছে -2 ভোল্ট। এবারটা দেখ যদি এটা, মন দিয়ে শোন, যদি এটা পজিটিভ চার্জ হয় তাহলে পরে পজিটিভ চার্জের ক্ষেত্রে হায়েস্ট পোটেনশিয়াল কোনটা -2 আর লোয়েস্ট পোটেনশিয়াল কোনটা -5, পজিটিভ চার্জের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। এবার যদি নেগেটিভ চার্জ হয় তাহলে পরে কী হবে, নেগেটিভ চার্জ মানে কি, নেগেটিভ জায়গায় বেশি থাকবে, সেখান থেকে পজিটিভে আসার চেষ্টা করবে। তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে নেগেটিভ জায়গায় বেশি থাকবে, তার মানে সেটা হচ্ছে হাইয়েস্ট পোটেনশিয়াল। তার মানে নেগেটিভ চার্জের ক্ষেত্রে -5 হচ্ছে হাইয়েস্ট পোটেনশিয়াল আর -2 হচ্ছে লোয়েস্ট পোটেনশিয়াল নেগেটিভ চার্জের ক্ষেত্রে, বুঝা গেল। -5 হচ্ছে হাইয়েস্ট পোটেনশিয়াল আর -2 হচ্ছে লোয়েস্ট পোটেনশিয়াল নেগেটিভ চার্জের ক্ষেত্রে, ওকে। তার মানে এখানে চার্জটা কিউ পয়েন্ট থেকে পি পয়েন্টে আসছে, ঠিক আছে। তার মানে কিউ পয়েন্টে নেগেটিভিটি বেশি আর পি পয়েন্টে নেগেটিভিটি কম, কিউ পয়েন্টে নেগেটিভিটি বেশি আর পি পয়েন্টে নেগেটিভিটি কম। তার মানে পি পয়েন্টে নেগেটিভিটি কম মানে কি, এখানে মনে করো -2 ভোল্ট আর কিউ পয়েন্টে মনে করো -5 ভোল্ট, নেগেটিভিটি বেশি নেগেটিভিটি কম, আর নেগেটিভ চার্জ নেগেটিভিটি বেশির থেকে নেগেটিভিটি কমের দিকে আসবে। তার মানে এখানে দেখ কিউ আর পি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জানতে চেয়েছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, তার মানে পি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। এনার্জির হিসাব সবসময় আমাদের মান দিয়েই বের করতে লাগবে, আর মান সবসময় পজিটিভের সঙ্গে জড়িত, ঠিক আছে। এটা আমি লিখে দিচ্ছি, মান সবসময় ধনাত্মকের সঙ্গেই জড়িত। তো এখানেও সেম কেস হবে, এখানে মান কোনটার বেশি মান কোনটার কম, বাস এটার মান হচ্ছে বেশি এটার মান হচ্ছে কম। তার মানে এনার্জি বেশি হবে ইপির কার থেকে ইকিউর থেকে। ঠিক তেমনি কোনো একটা নেগেটিভ চার্জকে আমি যদি এইখানে রাখি তাহলে পরে কী হবে, এ থেকে বি এর দিকে যাবে, তার মানে এর নেগেটিভিটি বেশি বি এর নেগেটিভিটি কম, এর নেগেটিভিটি বেশি বি এর নেগেটিভিটি কম, ঠিক আছে। তার মানে বি এর এনার্জি নেগেটিভিটি কম বি এর নেগেটিভিটি কম, তার মানে এটা মনে করো -2 এটা মনে করো -5, তার মানে মানের দিক থেকে কোনটা বেশি, -2 বেশি -5 কম, তার মানে ইবি বেশি ই এর থেকে, বোঝা গেল। দেখ দেখলি তো কনসেপ্ট, মানে কনসেপ্ট কোন লেভেল, এটা হচ্ছে এনসিইআরটির অঙ্ক। অঙ্কটা সহজ মনে হচ্ছে দেখে, কিন্তু তার ভেতরে যত ঢুকবি তুই তো বুঝতে পারবি আচ্ছা অঙ্কটা এই লেভেলের অঙ্ক, দারুণ তো, দারুণ কনসেপ্ট তো। এবারটা দেখ, এইবারটা কি আছে এখানে, সি এরটা, সি এর অঙ্ক, সি এর অঙ্ক মানে হচ্ছে 3 নম্বরের অঙ্ক। তিন নম্বরের অঙ্কটা কি আছে দেখ, এখানে আছে given the sign of the work done by field in a moving a small positive charge from Q to P। আচ্ছা আমাকে সাইন বের করতে লাগবে ওয়ার্ক ডানের, ওয়ার্ক ডান কার জন্য, বাই ফিল্ড,
আমাকে সাইন বের করতে লাগবে কার জন্য, ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড। কখন, যখন একটা পজিটিভ চার্জ মুভ করছে কিউ টু পি, কিউ টু পি, যখন একটা পজিটিভ চার্জ মুভ করছে কিউ টু পি এর দিকে, ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড বের করতে বলেছে। এবার দেখ, তুই মনে কর একটা পজিটিভ চার্জকে এখানে রেখে দিলি, ঠিক আছে, ইয়েস, হ্যাঁ, কিউ টু পি। এবার দেখ, যখন পজিটিভ চার্জকে তুই কিউতে রাখবি না, তখন দেখ ফিল্ডটা কোনোদিনই সেই পজিটিভ চার্জকে আকর্ষণ করবে না। মানে সেটাকে যদি এমনি তুই রেখে দিস, কিউতে রেখে দিস কোনো পজিটিভ চার্জকে, সেটা কিন্তু ফিল্ডের জন্য কখনোই পি এর দিকে আসবে না, কারণ বিকর্ষণ করবে। তার মানে কেউ তো বাইরে থেকে কিউ থেকে পি এর দিকে নিয়ে আসবে ঠেলে ঠেলে, এরকম করে ঠেলে ঠেলে, ঠিক আছে। তার মানে দেখ, যখন সে নিয়ে আসছে ঠেলে কিউ থেকে পি এর দিকে, তার মানে কী হচ্ছে দেখ, পিতে পোটেনশিয়াল বেশি, কিউতে পোটেনশিয়াল কম। পজিটিভ চার্জের ক্ষেত্রে পিতে পোটেনশিয়াল বেশি, কিউতে পোটেনশিয়াল কম, ঠিক আছে। তো আমরা জানি চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়, কিন্তু এখানে দেখ লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে আসছে। তো এটা তখনই সম্ভব যখন বাইরে থেকে কেউ কাজ করে। তো বাইরে থেকে যে কাজ করছে আর পোটেনশিয়ালকে বাড়ানোর চেষ্টা করছে, তার কাজটা সবসময় পজিটিভ হয়। আগের দিন আমি ডিটেলসে আলোচনা করেছি, এখন এটা ডিটেলসে আমি আলোচনা করবো না। যদি বুঝতে না পারিস আগের ভিডিও দেখে নে। তো এখানে কেউ একটা বাইরে থেকে কাজ করছে আর তার যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে পজিটিভ, আর তার ওয়ার্ক ডান যদি পজিটিভ হয়, তার মানে ফিল্ডের জন্য যে ওয়ার্ক ডান সেটা কী হবে, নেগেটিভ। তার মানে এখানে কী হবে, ওয়ার্ক ডান নেগেটিভ, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ক ডান না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান হবে। মানে কার জন্য, ফিল্ডের জন্য। 3 নম্বর কমপ্লিট। 4 নম্বর, আচ্ছা, গিভেন দ্য সাইন অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্সি ইন মুভিং এ স্মল নেগেটিভ চার্জ ফ্রম বি টু এ। আচ্ছা, তো এখানে সাইন বের করতে হবে, ঠিক আছে। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্সি, আবার বুঝি না, ইন্স্যুরেন্স এজেন্সি, ঠিক আছে। কি বলে, ইন্স্যুরেন্স এজেন্সি আমাদের ইন্স্যুরেন্স দিতে এসছে, তার মানে চার্জ দিতে এসছে, ওই জন্য পজিটিভ করি, বা ভুলভাল ভাবিস না কিন্তু। তো এখানে কী করছে, এইখানে একটা নেগেটিভ চার্জকে নিয়ে যাচ্ছে, কোথা থেকে কোথায়, নেগেটিভ চার্জ যাচ্ছে হচ্ছে তোর বি এর থেকে এর দিকে, বি থেকে এর দিকে একটা নেগেটিভ চার্জ যাচ্ছে, নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পরে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কী হবে, সাইন কী হবে। এবার দেখ, এইখানে তুই একটা নেগেটিভ চার্জকে রেখে দিলি, তো সেম কেস, নেগেটিভ চার্জ বি থেকে এর দিকে এমনি যাবে না। কেন যাবে না, কারণ দেখ এই চার্জটা তাকে বিকর্ষণ করবে। তার মানে কেউ তো আছে যে নিয়ে যাচ্ছে নেগেটিভ চার্জটাকে। তার মানে নেগেটিভ চার্জের ক্ষেত্রেও কী হবে, ও সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায় এমনি, কিন্তু এইখানে কী হচ্ছে, লোয়ার থেকে হায়ারের দিকে যাচ্ছে, মানে কম নেগেটিভিটির থেকে বেশি নেগেটিভিটির দিকে যাচ্ছে। তার মানে এখানে এনার্জি বাড়ছে, কে বাড়াচ্ছে, এক্সটার্নাল কোনো এজেন্সি বাড়াচ্ছে। তার মানে সে যে ওয়ার্ক ডানটা করছে সেটা হচ্ছে পজিটিভ। তার মানে দেখ, এখানে কী বলেছে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্সি। তো এর জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেটা কী হবে, নেগেটিভ চার্জকে তুই যখন বি থেকে এর দিকে নিয়ে যাবি, সেটা কত হবে, সেটা হবে পজিটিভ। কারণ এখানে এমনি তো যাবে না, কেউ বাইরে থেকে ঠেলবে, আর যখনই বাইরে থেকে ঠেলবে না, তখন কী হচ্ছে, এর পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তার মানে কেউ সাহায্য করছে বাড়ার জন্য, তার মানে এটা হচ্ছে পজিটিভ। ওকে, এবার চলে আয় লাস্ট। ডাজ দ্য কাইনেটিক এনার্জি অফ স্মল নেগেটিভ চার্জ ইনক্রিজ অর ডিক্রিজ ইন গোয়িং ফ্রম বি টু এ। আচ্ছা, কাইনেটিক এনার্জি কী করবে, ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে, কখন, যখন কোনো একটা নেগেটিভ চার্জ বি থেকে এর দিকে যাচ্ছে, যখন কোনো একটা নেগেটিভ চার্জ বি থেকে এর দিকে যাচ্ছে, তখন কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। মন দিয়ে বোঝো, দেখ একটা নেগেটিভ চার্জ বি থেকে এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো বি থেকে এর দিকে তো এমনি যাবে না, নিশ্চয় বাইরে থেকে কোনো একটা ফোর্স দিতে লাগবে তাকে। কারণ দেখ, এখানে দেখ নেগেটিভের দিকে যেতে যেতে ওটা বিকর্ষণ আরও বাড়বে। তো বিকর্ষণ যদি বাড়ে, তাহলে পরে কী হবে, আস্তে আস্তে ওই যে নেগেটিভ চার্জটা রয়েছে সেটা আস্তে আস্তে স্পিড কমতে থাকবে। মনে করো আমি যার কাছে যেতে চাইছি, ঠিক আছে, সে মনে করো আমাকে বার্তা যায় না, তাহলে ওটা কী হবে, আমি যত তার কাছে যাব আমার গতি আস্তে আস্তে কমতে থাকবে। আমি যার কাছে, মানে এখানে যে বলতে আমার বন্ধু, ওদের সত্যি তোদের মন ভালো না, আচ্ছা ঠিক আছে, মনে কর কারোর কাছে যেতে চাইছি, সে মনে করো পাত্তা দিচ্ছে না, তার মানে কী হবে, যত তার, আচ্ছা মনে কর একজন স্যার দাঁড়িয়ে আছে,
স্যারের থেকে যত দূরে আছি আমি তত আমার স্পিড বেশি, যত স্যারের কাছে যাইছি তত স্পিড কমছে, কারণ স্যারকে আমার ভয় লাগে। তার মানে ওইটা হচ্ছে বিকর্ষণ। তার মানে স্পিড কমছে আমার যত কাছে যাচ্ছি। সেম কেস এখানে বি থেকে এর দিকে যাচ্ছে, বিকর্ষণ হচ্ছে, নেগেটিভ চার্জ যেহেতু নেগেটিভ চার্জ, বিকর্ষণ হচ্ছে, তার মানে স্পিড আস্তে আস্তে কমবে। স্পিড কমবে তো কাইনেটিক এনার্জি কমবে। কমপ্লিট। তার মানে উত্তর কোনটা হচ্ছে, কাইনেটিক এনার্জি কমবে। তো টপিক এখানে শেষ হলো। যেখানে যেখানে বুঝতে পারবি না সেখানে কী করবি, সময়টা দিবি, যে দাদা এই সময়টা ওখানে লিখবি কমেন্ট বক্সে, এইখানে আমি বুঝতে পারিনি, সময়টা দিবি, বাস। ওখান থেকে আমি বুঝতে পেরে যাবো আজকে এখানে বুঝতে পারিনি। যদি সম্ভব হয় তো কমেন্ট বক্সে উত্তর দেবো, যদি সম্ভব না হয় তাহলে পরে কী বলে ওটাকে নেক্সট ভিডিওতে উত্তর দেবো। ঠিক আছে, ধন্যবাদ তোদেরকে আর কি ধন্যবাদ জানাবো, ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে, থ্যাংক ইউ।